ভালোবাসা পেয়ে আমার হাতের থাপ্পড়ের কথা ভুলে গেলি? কি বলেছিলাম তোকে? বলিনি তুই একটু দূরে যেতে চাইলে আমি একদম খুন করে ফেলবো? আদরের অগ্নিঝরা চোখের দিকে তাকিয়ে তুলি আমতা আমতা করে বলল, আমার মনটা আসার জন্য ছটফট করছিল আদ্র, আপনি না করতেন তাই না বলে চলে এসেছি। আমি কাল সকালেই আবার ব্যাক করতাম। মেজাজ আরো গরম হয়ে এলো আদ্রর। তুলির উপর থেকে উঠে বসে একটানে তুলিকে নিজের বুকে এনে ফেললো। নাকে হালকা ব্যথা পেয়ে আহ করে উঠল তুলি। আদ্রর জ্যাকেটে খামচে ধরল নিজেকে সামলানোর জন্য, সাথে সাথে জ্যাকেট থেকে হাত দুটো টেনে ছুটিয়ে নিল আদ্র। দুই বাহু তো শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠল, আমি মরে গেলে তুই ব্যাক করতি? তোর মন আমার জন্য ছটফট করেনি? কয়েক ঘন্টায় পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস। তোকে ছাড়া শ্বাস নেওয়াটাও দায়ী হয়ে পড়ছিল। নিজেকে বাঁচানোর জন্য, হৃৎপিণ্ডের একটু ব্যথা কমানোর জন্য ছুটে এসেছি তোর কাছে। আমার বুকের বাঁ পাশটায় হাত রেখে দেখ কতটা যন্ত্রণা হচ্ছিল আমার। আমার স্পন্দনগুলো কেমন দ্রুত গতিতে ছুটে চলেছে। তুলির হাতটা টেনে বুকের বাঁ পাশে রাখলো আদ্র। নিমেষেই ধুক করে উঠলো তুলির বুকটা। আবেশে বুঝে এলো দু চোখ, চোখের পাপড়িগুলো ভিজে এলো পানিতে। একটা ম্যাচুরিটি সম্পন্ন মানুষ এতটা ড্যাম্পারেট হতে পারে কাউকে এক পলক দেখার জন্য? চোখের তৃষ্ণা মেটানোর জন্য এভাবে ছুটে আসতে পারে? ভালোবাসায় এতটা ধৈর্যহারা হতে পারে? ছেলেটা কি সত্যিই তুলির ডাক্তার সাহেব? কোথায় গেল আজ তার ডাক্তার সাহেবের ধৈর্য শক্তি? এই মুহূর্তে তুলির মনে পড়ছে সেদিনের কথাটা, যে রাতে সিলেট থেকে ফিরে এসেছিল ওরা। আদ্র বুকে জড়িয়ে নিয়ে বলেছিল পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য হলেও ছুটে আসবে তার কাছে। সত্যি এসেছে। তুলির বুক জুড়ে অসহনীয় পীড়া অনুভব করতে লাগলো। মাথা গুজে নিশ্চুপ হয়ে রইল আদ্রর বুকে। আদ্রর বুকে হাতটা এখনো স্থির। তুলির শরীরের গরম উত্তাপ পেতে আদ্র স্তম্ভিত হয়ে গেল। হৃদয়ের ব্যথাটা পলকেই বেড়ে গেল। সেই সাথে বুকটা হাহাকার করে উঠল। তুলিকে বুক থেকে উঠিয়ে অস্থিরতা নিয়ে বলল, জ্বর কখন এসেছে? তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই তুলা, জ্বর কখন এসেছে? নিঃশুপ তুলি। আদ্রর অস্থিরতা দেখে তার বুকটা বেগতিক ধুকপুক করছে। কি জবাব দেবে বুঝতে পারছে না। সকাল থেকে জ্বর জানলে আদ্র তো মেরেই ফেলবে, হয়তো নিজে কষ্টে জর্জরিত হয়ে পড়বে। তুলিকে নিঃশুপ দেখে আদ্র হাতটা ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে কথা বলছিস না কেন? তোর শরীরের উত্তাপ আমার মনটাকে পুড়িয়ে দিচ্ছে। চুপ থেকে আমায় আর কষ্ট দিস না তুলি। টলটল চোখ আদ্রর মলিন চেহারায় নিবদ্ধ করলো তুলি। সামান্য জ্বরে আদ্রর এত কষ্ট হচ্ছে, এতটা পাগলামি করছে? সত্যি না, আর ভাবতে পারছে না। যেভাবেই হোক আদ্রকে শান্ত করতে হবে। আদ্রর এক হাত নিজের দু হাতে পুড়ে নিল তুলি। ধরা গলায় বলল, আপনি অস্থির হবেন না ডাক্তার সাহেব, সামান্য একটু জ্বর সকাল থেকে, আমি ঠিক আছি। ডাক্তার তুই নাকি আমি? আর সকাল থেকে জ্বর, তারপরও তুই অসুস্থ শরীর নিয়ে চলে এলি? এত শখ তোর এখানে থাকার? ঠিক আছে থাক, কখন আর তুই ঢাকা যাবি না। আমাকে ছেড়ে থাকতে চেয়েছিস তো থাক এখানে। কঠোর স্বরে কথাগুলো বলে তুলিকে ছাড়িয়ে উঠে পড়লো আদ্র। ভীষণ রাগ হচ্ছে তার তুলির উপর। ভিতরটা পুড়ে যাচ্ছে মেয়েটার জন্য। পা বাড়িয়ে চলে গেল রুম থেকে। তুলি হত বিহব্বল হয়ে বসে রইল বিছানায়। নিঃশব্দে গুড়িয়ে পড়ছে জল। সত্যি সত্যি আদ্র তাকে ফেলে চলে গেল? আর কি নিবে না? কষ্ট হচ্ছে তার খুব। কেন আসতে গেল এখানে? আদ্র ভীষণ কষ্ট পেয়েছে, তার ঠিক বুঝতে পারছে। দুর্বল শরীর নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। জ্বরটা হুট করেই বেড়ে গেছে। হাতের দিকে তাকিয়ে দেখলো হাতটাও খানিকটা ফুলে গেছে ও ব্যথা করছে। এক কদম বাড়াতে মাথা ঘুরে পড়ে যেতে নিলে আঁকড়ে ধরলো কেউ। ঝাপসা চোখে তাকাতে আদ্রর চেহারাটা ভেসে উঠলো। তুলির ঠোঁটের কোণে ফুটে উঠলো সূক্ষ্ম হাসি। আদ্র তাড়াতাড়ি করে তুলিকে কোলে নিয়ে পা বাড়ালো রুমের বাহিরে। আহান দাঁড়িয়ে রুমের সামনে আতঙ্কিত কণ্ঠে বলল, তুলির কি হয়েছে ভাইয়া? আমি তুলিকে নিয়ে যাচ্ছি আহান, খালামণিকে জানিয়ে দিস। এত রাতে? আজ থেকে যাও। না, এমনিতেই অনেক দেরি করে ফেলেছি, আজকে চলে যাব। আদ্রর মুখের উপরে আর কোনো কথা বলার সাহস পেল না আহান। পিছু পিছু এলো গাড়ি পর্যন্ত। তুলি সব শুনেও চুপ করে আছে আদ্রর বুকে মাথা রেখে। এখন তুলি কিছু বললেই রাগটা আরো বেড়ে যাবে আদ্রর, তাই সে চুপচাপ গাড়িতে বসিয়ে দিয়ে আদ্র উঠে পড়লো। গাড়ি স্টার্ট দিয়ে নিজের এক হাত দিয়ে তুলিকে কাছে এনে বাহুতে আবদ্ধ করলো। তুলি মলিন কণ্ঠে বলে উঠল, এভাবে আপনার কষ্ট হবে তো আদ্র? তুই যেই কষ্ট দিয়েছিস তার কাছে এই কষ্টটা খুবই নিছক। কেঁপে উঠলো তুলির মনটা। একটাবার আদ্রকে বলে আসা উচিত ছিল তার। কিছু একটা মনে পড়ে বিষণ্ণ মনে বলে উঠল, আপনি খেয়েছেন আদ্র? সারাদিন পানি ছাড়া আর কিছুই না। নিজেকে নিজেরই খুন করে ফেলতে ইচ্ছে করছে তুলির।
নিজের প্রতি রাগ চেপে রাখতে না পেরে আদ্রর বুকে মাথা রেখে নীরবে চোখে জল ফেলতে লাগলো। এত ভালোবাসা তুলি আগলে রাখতে হিমশিম খাচ্ছে। নিজের সবটুকু দিয়ে আদ্রকে ভালোবেসেও নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলছে। কেন এত ভালোবাসার মাঝেও কষ্টগুলো চলে আসে? প্রত্যাশিত তুলির কাছে এতটা প্রণয়। আদ্রর বুকে মুখ গুজে রইল তুলি। বাহির থেকে বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুইজনকে। নিকোষ কালো আধারে গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। সূর্যের কিরণ জানালার পর্দা ভেদ করে রুমে এসে পড়তে লাগলো। শরীর ঘেমে একাকার তুলির। সূর্যের আলো রুমে আসতে তুলি প্রচন্ড বিরক্তি নিয়ে চোখ মেলে চাইল। সায়রা বেগমকে মাথার কাছে বসে থাকতে দেখে খুব অবাক হলো। রাতে তো গাড়িতে আদ্রর বুকে ঘুমিয়ে পড়েছিল, তারপর আর কিছুই খেয়াল নেই তার। তুলিকে চোখ মেলতে দেখে সায়রা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, উঠে পড়ছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। জ্বরের ঘরে কি না কি খেয়েছিস রাতে? এখন ভালো করে খেয়ে আরো সুস্থ হতে হবে। কাল থেকেই তো তোদের বিয়ের অনুষ্ঠান। তুলে নিষ্পলক চোখে চেয়ে থেকে বলল, তোমার ছেলে কোথায় আম্মু? সায়রা বেগম উত্তপ্ত একটা সাত ছেড়ে আঙুল দিয়ে ইশারা করলেন সোফার দিকে। আঙুল বরাবর চোখ যেতেই তুলি অসহায় চোখে তাকালো। আদ্র ঘুমিয়ে আছে সোফায় মাথায় হেলান দিয়ে। সায়রা বেগম হতাশ কণ্ঠে বলে উঠলেন, ঠিক এই জন্যই তোকে যেতে দিতে চাইছিলাম না। কাল এসে তোকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। রুমের অর্ধেক জিনিস ভেঙে ফেলেছে। আমার ছেলেটা তো এমন ছিল না রে তুলি। এত ধৈর্যশীল ছেলেটা তোর বেলায় কেমন অধৈর্য হয়ে পড়ে। তোর প্রতি দিনকে দিন ওর দুর্বলতা বেড়েই চলছে। ভোর রাতের দিকে যখন তোকে নিয়ে ফিরছে, ওর চোখে মুখে ভয় দেখে অন্তরটা কেঁপে উঠেছিল আমার। কিছুক্ষণ আগেও তোর পাশে ছিল। জ্বর সেরে যাওয়ায় আমাকে বসিয়ে সোফায় গিয়ে মাথা এলিয়ে দিল। ঘুমিয়েছে নাকি সজাগ ঠিক বুঝতে পারছি না। এতটুকু বুঝতে পারছি আমার ছেলেটা বাঁচবে না তোকে ছাড়া। ওকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিস না মা। তুলি স্তব্ধ হয়ে গেল। সায়রা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। আদরের ভালোবাসার প্রতি চমকে দেয় তুলিকে। কপালের ঘামটুকু মুছে ধীর পায়ে আদরের কাছে এসে দাঁড়ালো তুলি। আদরের মুখে ক্লান্তির ছাপ। তুলির ইচ্ছে করছে সবটুকু ক্লান্তি কেড়ে নিতে। আদরের দিকে একটু নত হয়ে গালে একটা চুমু খেয়ে নিল তুলি। কোমরের চাপ অনুভূতি করতেই সারা শরীর ঝিকে উঠল তুলির। তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়লো আদরের উপর। ঠোঁট দুটো ঠেকলো আদরের গলায়। লজ্জায় শিউরে উঠল পুরো দেহ। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। তড়িঘড়ি করে মুখ তুলতেই আদরের নেশাময় লাল চোখে চোখ আটকে গেল। ঘুম না হয় দু চোখ টকটকে লাল হয়ে আছে। তোমার ডাগর আখিদয় আমার নীলাভ দু চোখে ডুবে গেলে আমিও তলিয়ে যাই তোমার মারাত্মক নেশায়। আদরের ঠোঁটে মৃদু হাসি। অদ্ভুত লজ্জাময় কথাটা শুনে তুলি মুখ ঘুরিয়ে হেসে দিল। তুলির কোমর আঁকড়ে ধরে আদ্র তুলিকে নিয়ে উঠে দাঁড়ালো। বিস্ময়কর দৃষ্টির নিক্ষেপ করলো তুলি। পাত্তা না দিয়ে আদ্র তুলিকে বিছানায় বসিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। তুলি হতভম্বের মতো শুধু চেয়ে রইল। আদ্র পাশে শুয়ে টান দিয়ে বুকে নিতেই চোখ বড় বড় করে তাকালো তুলি। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। হৃৎপিণ্ডের উঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। বহু কষ্টে বলে উঠল, আম্মু চলে আসবে আদ্র। আসবে না। সারা রাত একটু ঘুমাইনি। এখন তোমাকে বুকে নিয়ে 2 ঘন্টা শান্তিতে ঘুমাতে চাই। সবাই কি ভাববে? আমাদের তো এখনো বিয়ে হয়নি। একা রুমে। হুশ, ঘুমাতে দাও। তোমার ডাক্তার সাহেব তোমার দিকে কেউ আঙুল তোলার মতো কিছুই করবে না। আর বিয়ে সেটা তো। এতটুকু বলে মুস্কি হাসলো তুলি। তুলি চাতক পাখির মতো চেয়ে অসমাপ্ত কথাটা শোনার জন্যই, কিন্তু আদ্র তাকে নিরাশ করে কপালে চুমু খেলো। আগের কথাটা সম্পন্ন না করেই বলল, বউ আমার। কে কি বললো তা আমি কেয়ার করি না। ভ্রু কুচকিয়ে তাকালো তুলি। বউ আমার মানে? আদ্র গলায় মুখ গুছেতেই সন্দেহের অবকাশ থেকে বেরিয়ে এলো। জমে বরফ হয়ে গেল। জমে যাওয়া কণ্ঠে উচ্চারণ করলো, আদ্র। ঘুমাতে দাও, না হলে তোমাকে থাপড়ে একটা দাঁতও রাখবো না। দমে গেল তুলি। ভীতু চোখে চেয়ে রইল আদ্রর দিকে। জীবনে কিছু পেরেছিস তুই? কখন থেকে বলছি ফুচকা খাবো, তাও খেতে দিচ্ছিস না তুই। রাগে ফুসফুস করতে করতে বলে উঠল পায়েল অন্তর্নিহির চোখে পায়েলের দিকে তাকিয়ে। বেচারা বেশ দুটানাই ভুগছে। একবার মনে হচ্ছে ফুচকা খেলে পায়েল অসুস্থ হয়ে যাবে, আরেকবার মনে হচ্ছে পায়েলের চাওয়াটা পূর্ণ না করলে মনটা কষ্ট পাবে। শপিং মলে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে নিজের রাগী বউটাকে নিয়ে, জানলে আসতোই না অন্ত। এখন তো আদ্রকে ইচ্ছে মতো বকতে ইচ্ছে করছে তার, কিন্তু সে তো আরেকবার দেখা যাবে এক থাপ্পড় দিলেই বেচারা অন্ত শেষ। পায়েল জুয়েলারি দোকানে দাঁড়িয়ে রাগে কিস কিস করছে।
তুলি, আমরিন, রিমি, সাগর সবাইকে নিয়ে শপিং করতে এসেছে আদ্র। বিয়ের শপিং কিছুদিন আগেই শেষ করেছে, তবু আজ বন্ধুমহল বোনদের নিয়ে শপিং করতে এসেছে। পায়েলকে রাখতে দেখে সবাই এগিয়ে আসলো। রিমি জিজ্ঞেস করলো, কি হয়েছে পায়েল? কি আর হবে, অন্ত আমায় ফুচকা খেতে দিচ্ছে না। আদ্র চোখ ছোট ছোট করে তাকালো অন্তর দিকে। অন্ত হি হি করে বলল, ফুচকা খেলে যদি বেবির সমস্যা হয়, ফুচকা খাওয়া যাবে না। সবাই চরম অবাক হলো। পায়েলের লজ্জায় ইচ্ছে করছে অন্তর ঘাড় মটকাতে। এত ব্যাককেল কেন অন্তটা? সবাই যা বুঝার বুঝে গেল। আদ্র সবাইকে নিয়ে দ্রুত বাইরে এসে ফুচকা স্টলের সামনে হাজির হলো। পায়েল তো খুশিতে আত্মহারা। অন্তর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, দেখলে আদ্র নিয়ে এসেছে, তার মানে কোনো সমস্যা হবে না। বাসায় যাই, তারপর মজা বুঝবো। অন্ত পায়েলের কথায় পাত্তা না দিয়ে নিজেই ফুচকা খেতে লাগলো। পায়েল মুখ বাঁকিয়ে ফুচকা খাওয়ায় মনোযোগ দিল। তুলি ওদের খুনছুটি দেখে হালকা হাসলো। মনটা ভালো লাগায় ছেয়ে গেল। বাবা মা হবে কয়েক মাস পর দুইজন, অথচ এখনো পাল্লা দিয়ে ঝগড়া করে। উফ, এগুলো তুলির কাছে ঝগড়া নয়, খুনসুটিময় ভালোবাসা মনে হয়। কাঁধে কারো স্পর্শ পেতেই চোখ ফিরিয়ে তাকালো তুলি। আদ্রর ঠোঁটের কোণে মৃদু হাসি বহমান। তুলির কানের কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলে উঠল, আমার অংশ তোমার গর্বে হলে পায়েলের মতো অভিমান করার সুযোগ দিব না, বরং দুজন মিলে রাতের আধারে জমিয়ে ফুচকা খাবো। খাবে তো তুলা? কান গরম হয়ে গেল তুলির। লোচ্ছালু হাসি ফুটে উঠল দু ঠোঁটে। আদ্রর হাতটা কামছে ধরে মাথা নেড়ে সায় দিল। আদ্র মুগ্ধ দৃষ্টিতে লজ্জা মাখা চেহারায় চোখ বুলিয়ে সবার অগোচরে তুলিকে এক হাতে জড়িয়ে নিল। নিচু স্বরে বলল, আমি কিন্তু বেস্ট বাবা হব তুলা। গায়ে হলো চান্দানির শাড়ি চড়িয়ে আমরিন চুলে বেনুনি করে একটা সাদা গোলাপ গেঁথে নিল। নিজেকে আয়নায় ভালো করে অবলোকন করে ঘুরে দাঁড়াতেই ঠাস করে বাড়ি খেলো কারো বুকে। ব্যথায় টনটনিয়ে উঠল নাকটা। রাগ নিয়ে নাকে হাত ঘষতে ঘষতে চোখ উপরে তুলতেই নিবিড়ের অগ্নি দৃষ্টি দেখে চুপসে গেল। নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে রেগে আছো কেন? সাদা পাঞ্জাবির সাথে রাগ মানানসই নয়। কথাটা বলে হালকা হাসলো। নিবিড় ড্রেসিং টেবিলের উপরে থেকে চশমাটা নিয়ে আমরিনের চোখে পরিয়ে দিল। তার চোখ বনে গেল আমরিন। বিস্ফোরিত গলায় বলে উঠল, আজ আমি চশমাটা পরবো না নিবিড়, শাড়ির সাথে চশমা ভালো লাগবে না। চশমা না পরলে চোখ খুলে সাজিয়ে রাখবো। দাঁতের দাঁত চেপে বলল নিবিড়, আমি জানতাম ডাক্তারগুলো এত ভয়ানক হয়। যেদিন আমি ডাক্তার হব না, দেখবেন সেদিন আপনার হৃৎপিণ্ডটাই খুলে নিয়ে আসবো। আমরিনের মুখে এরকম অদ্ভুত কথা শুনে ফিক করে হেসে দিল নিবিড়। হাসি থেকে গা চলে উঠল আমরিনের। ভ্রু কুঁচকালো নিবিড়ের দিকে চেয়ে। কোমর ছড়িয়ে আমরিনকে কাছে এনে নিবিড় হাসিটা বজায় রেখেই বলল, তুমি কবে থেকে তুলি ভাবির মতো অদ্ভুত কথা বলা শুরু করলে বউ? হৃৎপিণ্ড খুলে নিতে হবে না, আমার হৃৎপিণ্ড জুড়ে তো তোমারই দখল। নিবিড়ের মুখের কথা শুনে সবটুকু রাগ উবে গেল আমরিনের। ঠোঁট দুটো প্রসারিত করে বলে উঠল, তুলির বেস্ট ফ্রেন্ড যখন হয়েছি একটু আধটু বলতেই পারি। এখন কি আমাকে ছাড়বেন? হলুদের ফাংশন শুরু হয়ে যাবে। তুলিকে বসিয়ে এসেছি রুমে, ওকে নিয়ে নিচে যেতে হবে। যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য? আজ কিন্তু আমার সাথে ডান্স করতে হবে। আমার বইই গেছে। গেছে তো, না হলে সবার সামনে কুলে তুলে নিব। ভয় পায় না কিছু আমরিন। কথাটা বলে আমরিন নিজেকে নিবিড়ের কাছ থেকে ছুটাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় হাতের বাঁধনটা শক্ত করে আমরিনকে নিজের সাথে মিশিয়ে নিল। দুষ্টু হেসে বলল, অন্তটা বাবা হবে দেখে যে ভাব দেখাচ্ছে, আমার তো গা পিত্তি জ্বলে যাচ্ছে। তা আমরিন, আমরা বাবা মা হলে কেমন হয়? চোখ বড় বড় করে তাকালো আমরিন। সাবলীল কণ্ঠে জবাব দিল, আজকাল নিবিড় নামক পাগল ঘুরে বেড়াচ্ছে সারা ঘরময়। আমরিনের মুখে এমন জবাব শুনে তীক্ষ্ণ নজরে চাইল নিবিড়। সাথে সাথে আমরিন মুখ লুকালো নিবিড়ের বুকে। নিবিড় আমরিনকে জড়িয়ে নিতেই একটু হেসে বলে উঠল, বউকে কম চোখে চোখে রাখবেন, তাহলে ভালো বাবা হতে পারবেন। আমরিনের আদুরে কথাটা কর্ণপাত হতেই সূক্ষ্ম হাসলো নিবিড়। এই মেয়েটার জন্য সত্যি সে পাগলামি করে আজকাল। শান্তশিষ্ট মনটাও অস্থির হয়ে পড়ে তার বউটার জন্য। আদ্র পাঞ্জাবির হাতা গুটিয়ে নিচে নেমে আসলো তাড়াতাড়ি করে। বহু কষ্টে রেডি হওয়ার সময়টুকু বের করেছে। বড় হয়েও বহু কষ্টে রেডি হওয়ার সুযোগ পেয়েছে। হাস্যকর হলেও তা সত্যি। রাতিব সাহেব অসুস্থ, তাই বাবাকে কিছু করতে না দিয়ে একা হাতে সবটুকু আয়োজন সামলিয়েছে।
বন্ধুদের উপরে সব ছেড়ে দেওয়া যায় না। তার উপর তুলির শখ তাদের খুব বড় অনুষ্ঠান করে বিয়ে হবে, তাই কোনো ত্রুটি রাখছে না আদ্র। তুলির ছোট্ট ছোট্ট শখগুলো আদ্রর কাছে বিশাল, যা যেভাবেই হোক পূর্ণ করা প্রয়োজন। নিচে এসে স্টেজের শ্বাসটার দিকে চোখ বুলালো আদ্র। পাশে এসে সাগর নিবিড় দাঁড়ালো। সাগর দাঁত কেলিয়ে বলল, স্টেজের স্বাস্থ্য বেশ সুন্দর হয়েছে, কিন্তু তোর ছোট্ট তুলার সাজ কেমন হয়েছে তা দেখবি না? পাশ ফিরে সাগরের দিকে তাকালো আদ্র। সাগর হাত দিয়ে শত দরজার দিকে তাকাতে ইশারা করলো। সাথে সাথেই একরাশ মুগ্ধতা আষ্টে পিষ্টে জড়িয়ে নিল আদ্রকে। বুকের বাপাসটা প্রচন্ড চড়ে কেঁপে উঠল। তুলির মুখে লাজুক হাসি, মাথার উপর ওড়না ধরে রেখেছে। সব মেয়েরা তুলির চোখ নিচে রেখে দু হাতে গোলাপের লেহেঙ্গাটা আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট কদম ফেলে এগিয়ে আসছে। তুলির গোলাপি রাঙা ঠোঁটের কোণে লজ্জালো হাসিটা আদ্রের হৃদয়ে কম্পন ক্রমশই বাড়িয়ে দিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র। তুলে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। লজ্জায় মাথা তুলেও সামনের দিকে চাইতে পারছে না। না দেখেও তুলির মন টানছে। আদ্র তার দিকে অপলক ভাবে চেয়ে আছে, যা ভেবে লজ্জায় নত হয়ে পড়ছে। স্টেজের কাছে এসে আদ্রর দিকে না তাকিয়েই রাদীপ সাহেবও সাহেরা বেগমের সামনে এসে থেমে গেল। সালাম করতে নিলেই থামিয়ে দিলেন রাদীপ সাহেব। তুলির মাথায় হাত রেখে হাসি মুখে বললেন, তোকে দেখে নিজেকে সুস্থ সুস্থ লাগছে মা। তোকে কতটা সুন্দর লাগছে তোর বাবা ঠিক বলে বোঝাতে পারবে না। শুধু এতটুকুই বলবো, যতদিন বাঁচবি তোর মুখে যেন ওই হাসির রেখাটা থাকে। আপনারা পাশে থাকলে প্রতি মুহূর্তে প্রশান্তির হাসি হাসবো বাবা। ধীর স্বরে কথাটা বলল তুলি। রাদীপ সাহেব তুলির হাতটা ধরে আদ্রর পাশে নিয়ে দাঁড় করালো। কেঁপে উঠল তুলি। আদ্রর কাছে আসতেই বুকে উথাল পাথাল ঢেউ গড়ছে উঠল। ভীষণ ইচ্ছে করছে চোখ উঠে আদ্রকে এক পলক দেখতে, কিন্তু লজ্জায় অসহায় সে। রাদীপ সাহেব আদ্রর এক হাতে তুলির এক হাত রাখলেন। বাবার থেকে চোখ সরিয়ে তুলির হাতের দিকে তাকালো আদ্র। এমন তো কোনোদিন হয়নি। নিজেও তো কত আঁকড়ে ধরেছে তুলির হাতটা, আজ তো প্রথম না। তবুও কেন হাতটার স্পর্শ পেতেই হৃদ স্পন্দন সেকেন্ডের জন্য থমকে গেল। তুলির নতজানো মুখের দিকে তাকিয়ে হাতটা শক্ত করে মুঠোয় পুড়ে নিল আদ্র। সাথে সাথে লাল আভায় ছেয়ে গেল তুলির দুই গাল। রাদীপ সাহেব সহ সবাই হেসে উঠল। সুযোগ পেয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, দেখলেন আঙ্কেল, আপনি হাতে হাত দিতে না দিতেই কেমন করে মুঠোয় পুড়ে নিল। রাদীপ সাহেব হাসি বজায় রেখেই বললেন, দেখতে হবে না ছেলেকার, আমি এটা আশা করেছিলাম। আমি জানি আমার ছেলে এই মেয়েটাকে সবটুকু দিয়ে আগলে রাখবে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল আদ্র। ধরা কণ্ঠে বলে উঠল, সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত বাবা। সবার মুখে হাসি ফুটে উঠল এমন দৃশ্য দেখে। তুলির চোখ জুড়িয়ে গেল। রাদীপ সাহেব আদ্রর পিঠে হাত রেখে বললেন, তুলিকে স্টেজে নিয়ে বসাও। অনেক শখ ছিল তোমার মায়ের হাত ধরে স্টেজে নিয়ে বসানো, কিন্তু তোমার নানা ভাই তার হতে দিল কই। ছেলে হয়ে তুমি না হয় বাবার ইচ্ছেটা পূরণ করে দাও। আদ্র হালকা হাসলো। তুলির হাতটা ধরে নিয়ে স্টেজে পাতানো সোফায় বসিয়ে দিল। একটু ঝুঁকে মৃদু স্বরে বলল, আজ আবারও হৃদয় কাঁপানোর জন্য দায়ী হলে তোলা। এখন তো তোমায় লাল বেনারসিতে দেখার অপেক্ষাটুকু করতে পারছি না। মাথা তুলে আদ্রর দিকে নিষ্পলক চেয়ে রইল তুলি। আদ্রর ঘোল লাগানো স্বর তার মনের গহীনে ছদ তুললেও চোখ দুটো আদ্রতে স্থির। নীল পাঞ্জাবি, ফর্সা চেহারা, নীলবর্ণের দুচোখ নয়ন ঠোঁটের তৃপ্তির হাসি দেখে তুলি অভিভূত স্তব্ধ। ফুলে গেছে দিক বেদিক, চক্ষুদ্বয় আটকে গেছে আদ্রতে। হাতে হিম শীতল স্পর্শ অনুভব করতেই ঘর থেকে বেরিয়ে এলো। চেয়ে দেখলো হাতে হলুদ লেগে আছে। আদ্রর হাতেও হলুদ। কিছু বলার আগে গালে হাত ছোঁয়ালো আদ্র। হুই হুল্লোর শব্দ ভেসে এলো চারিদিক থেকে। অতিশয় জড়তায় ঠোঁটে ঠোঁট চেপে নত হয়ে গেল তুলি। আদ্র মুচকি এসে স্টেজ থেকে নেমে এলো। মেয়েটার লজ্জা রাঙা মুখ তার দুর্বলতা, তাই দূর থেকে চোখ জুড়িয়ে নেবে। একে একে সবাই হলুদ লাগালো তুলিকে। হলুদ ছোঁয়ানো শেষ হতেই তুলিকে স্টেজ থেকে উঠিয়ে রুমে নিয়ে এলো রিমি। পায়েল ঝটপট সবুজ রঙের জামদানি পরিয়ে রেডি করিয়ে বাহিরে নিয়ে আসলো। এখন মেহেদি অনুষ্ঠান হবে, সাথে নাচ গান। তুলির হাতে দুইজন মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে। পায়েল দোল স্রোত বয়ে গেল তুলির হৃদয় জুড়ে। তার ডাক্তার সাহেব রাতটা পেরোলেই তার স্বামী হবে।
সামিরা হাতে এক গ্লাস জুস নিয়ে হাজির হলো তুলির সামনে। সাদা ও লাল মিশ্রিত শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে সামিরাকে। তুলির ঠোঁট উল্টে বলল, খাবো কিভাবে আপু? সামিরা হেসে বলল, আমি খাইয়ে দিচ্ছি। ধন্যবাদ আপু। সামিরা গ্লাসটা তুলির মুখের কাছে নিতেই এক ঢোক খেল তুলি। চোখ গেল দূরে দাঁড়িয়ে কালকের আয়োজনের জন্য বাবুর্চির সাথে কথা বলা আদ্রর দিকে। তুলি মোলায়েম কণ্ঠে বলল, আপু ওনার জন্য কাউকে দিয়ে এক গ্লাস জুস পাঠাবে? তুলির কথা শুনে হেসে দিল সবাই। রসাত্মক কণ্ঠে বলে উঠল, মা, বরের জন্য কত টেনশন। সাথে সাথে তুলির চঞ্চল মন লাশ লজ্জা ফুলে জবাব দিল, চিন্তা না, বরং উনি যেমন করে আমার খেয়াল রাখে তেমন করে ওনার খেয়াল রাখাও আমার দায়িত্ব। কথাটা বলেই নিজেও লজ্জায় ডুবে গেল তুলি। সামিরা সাই জানিয়ে উঠে এলো। একজন ওয়েটারকে ডেকে এক গ্লাস মাল্টার জুস ধরিয়ে দিয়ে বলল, যে কোনো মূল্যে যেন জুসটা আদ্রর হাতেই পৌঁছায়। হাতে 5টা টাকায় একটা নোটও গুছিয়ে দিল। বাঁকা হাসি ঝুলিয়ে পা বাড়ালো স্টেজের দিকে। ওয়েটারটা এগিয়ে আদ্রর হাতে জুস দিয়ে বলল, তুলি ম্যাম আপনাকে দিতে বলেছে স্যার, আর বলেছেন মেহেদি শেষে দেখা করতে। সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। তুলির দিকে চাইতে তুলি চোখের ইশারায় খেতে বলল। নিমিষের সকল সন্দেহ দূর করে জুসটা খেয়ে নিল আদ্র। তুলি হালকা হাসলো। মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে সেই কখন। পা দুটো ছিম ধরে গেছে বসে থাকতে থাকতে। মাথাটাও ব্যথা করছে ভীষণ। তাই আমরিন রুমের দিকে গেল। মেহেদিগুলো হালকা শুকিয়ে এসেছে। আচ্ছা, আদ্র কি আমার মেহেদি রাঙা হাত দেখবে না? আনমনে কথাটা বলে স্মিত হাসলো তুলি। ড্রেসিং টেবিলের উপরে থাকা ফোনটা বেজে উঠল। আওয়াজ তুলে ঘড়ির দিকে তাকাতেই দেখলো রাত 1টা বাজে। এমন সময় কে ফোন দিল? ফোনটা রিসিভ করতে একটা মেয়েলি স্বর ভেসে আসলো কানে। তীব্র কাশির চোটে কিছু বলতে পারছে না তুলি। ফোনটা টেবিলে রেখে হাত মুখ ধুয়ে আসলো। গলাটা জ্বলে যাচ্ছে। পানি খেয়ে মোবাইল নিয়ে রুমের বাহিরের সিঁড়ির কাছে এসে নাম্বারটাই ডায়াল করলো। নাম্বারটা থেকে অনেকগুলো কল এসেছে। রিসিভ হতেই ওপাশ থেকে কিছু কথা ভেসে এলো। তুলির চোখে মুখে চিন্তার রেখা দৃশ্যমান হলো। বেমালুম ভুলে গিয়েছিল সে বিষয়টা। নিচু স্বরে বলল, আসলে আমার খেয়াল ছিল না। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, পিক তুলে পাঠিয়ে দিবেন প্লিজ। ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, ম্যাম আপনার। মেয়েটাকে আর কিছু বলার সুযোগ দিল না তুলি। কিছু একটা চোখে পড়তেই বুকটা ধুক করে উঠলো তার। ফোনটা কেটে দিয়ে তড়িঘড়ি করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সামিরার কাঁধে আদ্রর এক হাত থেকে কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। মনে হচ্ছে কেউ হৃৎপিণ্ড বরাবর ছুরি বসিয়ে দিয়েছে। তুলিকে দেখে সামিরার ঠোক গিলল। সামিরার দিকে দৃষ্টি না দিয়ে আদ্রর দিকে পানি ভর্তি চোখ নিবদ্ধ করলো তুলি। স্বাভাবিক লাগছে না আদ্রকে, কেমন অগোছালো লাগছে। আদ্র তো কখনো এমন করে না। এমন ঢুলছে কেন? তুলি সামিরার কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল আদ্রকে। নিজের কাঁধে আদ্রর হাতটা রেখে বলল, সমস্যা কি? কি হয়েছে সামিরা আপু? উনি এমন করছেন কেন? হয়তো আদ্র ড্রিঙ্ক করে এসেছে তুলি। ড্রয়িং রুমে এসে বেসামালভাবে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম রুমে দিয়ে আসি, সবাই তো বাহিরে। অকপটে বলল সামিরা। আদ্রর ড্রিঙ্কস করেছে তা কোনো মতেই বিশ্বাস করতে পারছে না তুলি, কিন্তু আদ্রর অবস্থা তাই প্রমাণ করছে হয়তো নিজের ইচ্ছেতে করেনি। তুলি মলিন কণ্ঠে বলে, সামিরাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি যাও আপু, আমি ওনাকে রুমে নিয়ে যাচ্ছি। কিন্তু আপু আমি পারবো। কথাটা বলেই আদ্রকে নিয়ে রুমের দিকে পা বাড়ালো তুলি। সামিরা হাত মুঠো করে আক্রোশে ফেটে পড়ল। নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে তার। রুমে এনে আদ্রকে বিছানায় বসিয়ে দিল তুলি। আদ্রর মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। নেশার ঘুরে মন অবাধ্য হয়ে পড়ছে। আদ্রকে বিচলিত হতে দেখে তুলি টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা নেওয়ার জন্য উঠে আসলো। ঘাড়ে গরম নিঃশ্বাসের উত্তাপ পেতে গ্লাসটা হাত ফসকে পড়ে গেল ফ্লোরে। থরথর করে কাঁপতে লাগলো অনবরত। তুরিং গতিতে ঘুরে দাঁড়াতে চোখ আটকালো আদ্রর নেশাময় চাহনিতে। মনটা কেঁপে উঠলো অজানা আশঙ্কায়। আদ্র যে নেশার ঘুরে নিজেকে সামলাতে ব্যর্থ তা নির্দ্বিধায় বুঝতে পারছে। কাপা কাপা কণ্ঠে কিছু বলতে নিলে ঠোঁটে আঙুল চেপে হুশ শব্দ করলো আদ্র। কিছুটা নুয়ে পড়তেই এক কদম পিছিয়ে গেল তুলি। আদ্র হাতটা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো। বিস্ময়ে দু চোখ বুঝে এলো তুলির। তৎক্ষণাৎ চোখের কান্নিস পেয়ে গড়িয়ে পড়ল চোখ ভর্তি অশ্রুগুলো। রাতের আধার কাটিয়ে পৃথিবীর বুকে নেমে এসেছে এক স্নিগ্ধময় সকাল।
সূর্যের আলোর পাশাপাশি রুমে ধেয়ে আসছে শীতল বাতাস। চার দেওয়ালের প্রতিটি কোনায় কোনায় বাতাসের বিচরণ। হাওয়ার তালে কিছুটা নড়ছে আদ্রর কপালে পড়ে থাকা ছোট্ট ছোট্ট চুলগুলো। লোকমুখের কথা, ডাক্তারি পড়তে পড়তে মাথার অর্ধেক চুল খোয়াতে হয়, অথচ আদ্র নামক সুদর্শন যুবকের মাথার চুলেরও কমতি নেই। মানুষটা পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট। এটা একটা ফুল, নিতান্তই ফুল বাক্য। পৃথিবীতে সবাই পারফেক্ট হয় না, কোনো না কোনো দিক দিয়ে ত্রুটি শূন্যতা থেকেই যায়। যেমন আদ্ররও আছে, দেখতে সুদর্শন হলেও তার রয়েছে চরম দুর্বলতা। তার দুর্বলতা একটা মেয়েকেই কেন্দ্র করে। 28 বছরের এই সুদর্শন যুবকের দুর্বলতা 18 বছরের তুলিকে ঘিরে। হঠাৎ একটা দমকা হওয়ায় রুমের সাদা পর্দাগুলো এলোমেলো ভাবে উঠতে লাগলো। নিমেষে সূর্যের কিরণ বিলুপ্ত হয়ে রুমটা হিম ঠান্ডায় পরিণত হলো। এক নজরে আদ্রর ঘুমন্ত চেহারায় দৃষ্টিপাত করে রেখেছিল তুলি। বাতাসে সে জ্বালাতন করায় না চেয়ে আদ্রর সামনে থেকে উঠতে হলো তার। ধীর পায়ে হেঁটে বেলকনির কাছে এসে কাছের দরজাটা লাগাতে নিলে বাতাসের টাপতে উঠতে লাগলো খোলা হালকা ভেজা চুলো শাড়ির আঁচলটা। আকাশের দিকে তাকালো তুলি। আকাশ জুড়ে মেঘের খেলা। হয়তো আজ বৃষ্টি হবে, নয়তো আসবে কোনো প্রকাণ্ড ঝড়। তারই পূর্বাভাস দিয়ে যাচ্ছে কালো মেঘ ও এই দমকা হাওয়া। দরজার কাছে দাঁড়িয়ে চোখ বুঝে নিল তুলি। বাতাসে সে চোখে মুখে দোলা দিয়েই যেতেই ঠোঁটের কোণে ফুটে উঠল মৃত হাসির ঝলক। মনের কোণে ভেসে উঠল কিছু মুহূর্ত। আশ্চর্য, তুলির মন বিষাদে ছিয়ে যাচ্ছে না, কোনো তিক্ততাও তাকে গ্রাস করতে পারছে না। বিষাক্ত অনুভূতি হৃদয় পথে জমাট হতে অক্ষম। তুলির কাছে সবকিছুই নিছক সত্য। একটাই আদ্রর ভালোবাসা। তুলির ঠোঁট দুটো আলগা হয়ে এলো। মিনমিন স্বরে উচ্চারিত হলো, একটা আহত মন, ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে কোনো এক বসন্তে আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছিলাম, অথচ আপনি বদলে দিয়েছেন সময়। ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলেছেন আমায়। আমার হৃৎপিণ্ডের প্রতিটি অংশে ছড়িয়ে দিয়েছেন অনুরাগের অনল। কাজ লাগিয়ে তুলি আদ্রর সামনে এসে বসলো। আদ্র গভীর ঘুমে মগ্ন। সারা রাত নেশার ঘুরে থেকে এখন ঘুমানো প্রায় স্বাভাবিক। কিন্তু যখন ঘুমটা ভাঙবে তখন কি মনে পড়বে আদ্রর সবকিছু? স্মৃতির পাতায় কি সজীব থাকবে কিছু সময়? নিঃশব্দহীন একটা নিঃশ্বাস ফেললো তুলি। ঠোঁটে প্রস্ফুটিত হাসি নিয়ে হাত বাড়িয়ে আদ্রর কপালে চুলগুলো সরিয়ে দিল। একটু নিচু হয়ে কপালে নিজের অধ ছোয়ালো গভীর ভাবে। চোখে জড়ো হলো জল। আর মাত্র কিছু সময় পর সারা জীবনের জন্য দুইজন বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। ঘুচে যাবে সাময়িক দূরত্ব। মাথা উঠিয়ে ঘড়ির দিকে তাকালো তুলি। 7টা বেজে গেছে। সবাই হয়তো ঘুম থেকে উঠে গেছে। বিয়ে বাড়ি বলে কথা। অবশ্য তুলি ফজরের সময় নিজের ঘরে গিয়েছিল একবার সবার চোখে ফাঁকি দিয়ে। এখন না গেলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাই উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়েও আরেকবার ফিরে তাকালো আদ্রর মুখের দিকে। অজানা কারণে বুকটা হাহাকার করছে। তুলির ইচ্ছে করছে না তার ডাক্তার সাহেবের কাছ থেকে একটু দূরে যেতে। তবে যেতে তো হবেই। কিছু সময় পরে তো বিয়ে, তারপর আমাদের জীবনের নতুন সূচনা ঘটবে। কথাটা বিড়বিড় করে বলেই হালকা হেসে বেরিয়ে এলো তুলি। চারদিকে নজর দিতেই দেখলো দোতলায় কেউ নেই, সবাই নিচে। হাঁপ ছেড়ে দরজাটা চাপিয়ে দ্রুত গতিতে পা ফেলে রুমে চলে আসলো। ঘুম থেকে ধরপড়িয়ে উঠল আদ্র কিছু সরগোলের আওয়াজে। কোনো দিকে নাচেই মাথাটা চেপে ধরে বসে পড়ল। প্রচন্ড ভার হয়ে আছে মাথাটা, সেই সাথে তীব্র ব্যথা। এমন তো কখনো হয়নি তার। কানে আবারও আওয়াজ এসে ভিড়তে মাথা তুলে চাইলো চারপাশে। সাগর অন্ত নিবিড় ভ্রু কুসকিয়ে তাকিয়ে চরম বিরক্ত নিয়ে আদ্র বলে উঠল, সমস্যা কি তোদের? সকাল সকাল এভাবে পাগলের মতো চেয়ে আছিস কেন? বড় সাহেব, ঘড়িতে তাকালে দেখতে পাবেন 9টা বাজে। এখনো সকাল সকাল রয়ে যায়নি। কথাটা বলেই নিবিড় সাগর অন্ত হু হু করে হেসে উঠল। নিবিড় একটা বালিশ নিয়ে পাশে শুয়ে রসাত্মক কণ্ঠে বলে উঠল, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমাস না, ব্যাপার কি? আজকের কাজ গতকাল শেষ। নিবিড়ের মজার ছলে বলা রসাত্মক বাক্যটা শুনে বুকটা ধুক করে উঠল আদ্রর। বাকি সবাই আরেক দফা হাসতে শুরু করলো। আদ্র কপাট রাগ দেখিয়ে বলল, আমি তোর বউয়ের বড় ভাই হই, ভুলে যাস না। তার আগে তুই আমার বন্ধু, আর বন্ধুর সাথে কথা বলতে সীমার প্রয়োজন নেই। এখন তোরা 3টা বের হ আমার রুম থেকে। যার যে বউয়ের কাছে যা, আর আমাকেও ফ্রেশ হয়ে আমার বউয়ের কাছে যেতে দে।
আদ্রর কথা শুনে চোখ ছোট ছোট করে চাইলো তিনজন। সাগর কপালে ফাঁস ফেলে বলল, একটু পরেই তো বিয়ে ভাই, এখনই যেতে হবে তোর? যেতে হবে, যদি মাইন না খেতে চাস ফোর্ট এখান থেকে। মায়ের খাওয়ার কথা শুনেই উঠে দাঁড়ালো অন্ত। যেতে যেতে বলল, পায়েল বোধহয় আমাকে ডাকছে, বেবির সেবা করতে হবে তো। সাগর ও নিবিড় একসাথে বলে উঠল, পায়েল বাঘিনী অথচ তার বর ভেজা বেড়াল। দুজনে না পেরে চলে গেল রুম থেকে। ওরা যেতেই আদ্র বিছানা থেকে উঠে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে কাল রাতের কথা মনে করার চেষ্টা করলো। আদ্রর স্পষ্ট মনে আছে জুস খেয়েছিল সে। খাওয়ার কিছু সময় বাদে তুলির সাথে দেখা করার জন্য বাড়ির ভেতরে এসেছিল। সামিরার উপস্থিতিও ঝাপসা হয়ে স্মৃতির পাতায় বিচরণ করছে। মাথা চুল টেনে মনে করার চেষ্টায় লেগে পড়ল আদ্র। তার মন টানছে, অপ্রত্যাশিত কিছু ঘটেছে গত রাতে। বহু চেষ্টার পর মনের আরশিতে ভেসে উঠল তুলির চোখ বুঝে থাকা শ্যামলা মুখশ্রীটা। থমকে গেল আদ্র, গলা শুকিয়ে এলো তার। হৃদয় নিংড়ানো ভয় চেপে ধরল আষ্টে পিষ্টে। আয়নায় চোখ যেতেই মনের আশঙ্কাটা পরিণত হলো যন্ত্রণায়। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেলকনিতে এসে এক লাফে তুলির বারান্দায় উপস্থিত হলো। পায়ের গতি বাড়িয়ে রুমে আসতে চোখে পড়ল আয়নার সামনে কলাপাতা রঙের শাড়ি পরে থাকা তুলির দিকে। তরিং বেগে তুলিকে ঘুরিয়ে নিচের সাথে চেপে ধরল আদ্র। কাতর স্বরে এক নিঃশ্বাসে বলল, আমার মনে হচ্ছে আমি অপরাধ করে ফেলেছি তোলা। আদ্রর প্রশ্ন শুনে কেঁপে উঠল তুলির মনটা। হৃদয়ের উঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। আদ্র ওদের আগ্রহ নিয়ে করুণ চাহনি নিক্ষেপ করে রেখেছে উত্তরের আশায়। পারবে না তুলি জবাব দিতে। আচ্ছা না তুলি কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছে। তুলিকে নিঃশব্দ দেখে আদ্র ধরা গলায় বলল, নীরবতা কি সত্যের প্রমাণ দিচ্ছে? আপনি কখনো অপরাধ করতে পারেন না আদ্র। কাপা কাপা কণ্ঠে বলে উঠল তুলি। আদ্র ভয় হচ্ছে তুলির ছোট মনের ভাবনা সে আজ কোনোভাবেই বুঝতে পারছে না। বুকের অসহনীয় পীড়ন নিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে না তো তুলি? আমার মনে হচ্ছে আমাদের মাঝে। আর কিছু বলতে পারছে না আদ্র। তুলির গালে হাত রেখে বলল, জুসটা তুমি পাঠিয়েছিলে? আদ্রর এহেম প্রশ্নে কিছুটা বিস্মিত হলো তুলি। সাবলীল ভাবে জবাব দিল, আমি সামিরা আপুকে বলেছিলাম, উনি পাঠিয়েছেন। ব্যাস, যা বোঝার বুঝে গেল আদ্র। সামিরার উদ্দেশ্যে বেশ ঠাউর হয়েছে তার। ছলছল চোখে তাকিয়ে থাকা তুলির দিকে তাকাতেই আদ্রর অন্তরাত্মা